ঠিক আছে, আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেই কবিতাটির নাম হচ্ছে পাখির কাছে ফুলের কাছে। আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেই কবিতাটির নাম হচ্ছে পাখির কাছে ফুলের কাছে, কবি আল মাহমুদ। এই কবি আল মাহমুদের পুরো নামটা হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ। আর এই যে কবিতাটি নেওয়া হয়েছে সেটি পাখির কাছে ফুলের কাছে বই থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা পাখির কাছে ফুলের কাছে কবিতাটি যখন আমরা আলোচনায় আসছি তখন আমাদের অবশ্যই জানা প্রয়োজন কবি পরিচিতি সম্পর্কে। এই কবি আল মাহমুদ তার পুরোটা নামটা হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ। এই আল মাহমুদ কিন্তু বাংলাদেশের এক বিখ্যাত কবি। তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের কুমিল্লা জেলায়। কবি আল মাহমুদ যখন ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতেন, ষষ্ঠ শ্রেণীতে যখন কবি আল মাহমুদ পড়াশোনা করতেন তখন থেকেই তিনি কবিতা এবং গল্প ইত্যাদি লিখতেন। এই কবিতা, গল্প ইত্যাদি এই বিষয়গুলো তার কবি আল মাহমুদ, মীর আব্দুস শুকুর আল মাহমুদ, তিনি যখন এই কবিতা ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই তিনি কবিতা, গল্প ইত্যাদি দৈনিক সত্যজিৎ পত্রিকায় প্রকাশিত হতো। এই কবি আল মাহমুদ যখন দশম শ্রেণীতে পড়াশোনা করেন তখন বাংলাদেশে ভাষা আন্দোলন শুরু হয়। এই ভাষা আন্দোলন শুরু হলে তিনি সেই ভাষা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন আল মাহমুদ। এই আল মাহমুদের উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে লোকান্তর, কলের কলম, সোনালী কাবিন ইত্যাদি। কবি হিসাবে আল মাহমুদ যে কতটা তীক্ষ্ণ এবং কতটা বিখ্যাত ছিলেন তাতেই বোঝা যায় যে তিনি এই আল মাহমুদ দৈনিক গণকণ্ঠ কাগজের সম্পাদকও ছিলেন এবং তার বইটি ফুলের কাছে এবং তার বইটি পাখির কাছে ফুলের কাছে কবিতার বই থেকেই নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা কবি পরিচিতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারি কবি বাংলাদেশের বিখ্যাত কবি ছিলেন এবং ছোটোবেলা থেকেই তার কবিতা এবং গল্প লেখার প্রতি বিশেষ আগ্রহী ছিল এবং দৈনিক সত্যযুগ পত্রিকায় এই কবিতাগুলো ছাপা হতো। এবং বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন তিনি দশম শ্রেণীর ছাত্র ছিলেন এবং তাতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং তার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে লোকান্তর, কলের কলম, সোনালী কাবিন ইত্যাদি। এবং তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদকও ছিলেন। এবং কবি আল মাহমুদ যে বাংলাদেশের সাহিত্য একাডেমি পুরস্কার, কবি আল মাহমুদ বাংলাদেশের সাহিত্য একাডেমি পুরস্কার সহ নানা পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। এবং তার এই পাখির কাছে ফুলের কাছে বইটি, যে কবিতাটি পাখির কাছে ফুলের কাছে যে কবিতাটি, সেটি কিন্তু কবির পাখির কাছে ফুলের কাছে বই থেকেই নেওয়া হয়েছে। এরপরে আমরা কবি পরিচিতি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। এরপরেই আমরা শুরু করব যে পাখির কাছে ফুলের কাছে কবিতাটি আল মাহমুদ কি দেখিয়েছেন আমাদের কাছে। এই পাখির কাছে ফুলের কাছে কবিতাটিতে কবি কোনো এক জ্যোৎস্না রাতের এক প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরেছেন আমাদের কাছে। সেটা কবি নিজেই তা উল্লেখ করেছেন। তিনি যখন লম্বা নারকেল গাছের মাথার উপরে ঠান্ডা এবং গোলগাল চাঁদ উঠেছে তখন কবিতা সেটা উপলব্ধি করেছেন, সেটা তিনি প্রত্যক্ষ করেছেন। তাই তিনি বাড়ি থেকে বেরোবার জন্য তিনি আস্তে আস্তে ঘরের ছিটকিনিটা খুলতে শুরু করে যাতে এই জ্যোৎস্না রাতের প্রাকৃতিক সৌন্দর্যটার যাতে কোনো বিঘ্নিত না হয় তার জন্য তিনি বাড়ি থেকে ছিটকিনিটা আস্তে আস্তে খুলে বাইরে বেরিয়ে আসেন। এবং বেরিয়ে আসতেই কবি কি দেখলেন
কবি বাইরে বেরিয়ে আসতেই কবি দেখলেন যে বিশাল শহর এক বিষণ্ণ এবং নিশ্চুপ অবস্থায় রয়েছে। এই বিশাল শহর অবসন্ন এবং নিশ্চুপ অবস্থায় রয়েছে এবং সে শহরটা দেখে যেন কবির মনে হয়েছে যে পুরো এই শীতের সময় সেই শহরটি যেন থরথর করে কাঁপছে। এরপরেও অতি পরিচিত মিনারকে দেখে কবির মনে হয়েছে এটি যেন সেই মিনারটাকে মনে হয়েছে কবির কেউ যেন ওখানে দাঁড়িয়ে রয়েছে। এরপরেই কবি যখন পাথরঘাটার গির্জেটা দেখার সময় কবি সেটাকে মনে হয়েছে লাল পাথরের ঢেউয়ের মতো। এরপরেই কবি উপলব্ধি করলেন যে দরকাতলা যেই মাত্র পার হবে বাঁ দিকে ঘুরবে, সেই সময়টিতে তিনি এক উটকো পাহাড় বা অপরিচিত পাহাড় কবিকে আয় আয় বলে আহ্বান জানাচ্ছে। কবি বাধ্য হয়ে সেই পাহাড়টিকে প্রত্যক্ষ করে, অর্থাৎ সেই পাহাড়টিকে দেখে হাত বুলিয়ে তিনি যেই আরোগ্যে এগিয়ে যাবেন লাল দিঘির পাড়ের দিকে, সেখানে গিয়ে কবি দেখলেন যে সেখানে জোনাকিদের সভা বসেছে এবং সেই জোনাকিদের সভা দেখার পর কবিকে সেই লাল দিঘির কাছে লাল দিঘির যে কালো জল সেটা কবিকে আয় আয় বলে সম্বোধন জানাচ্ছে। অর্থাৎ কবিকে লাল দিঘির সেই কালো জল কবিকে কি বলতে চাইছে যে সেখানে কবিকে বলতে চাইছে যে এই সময়টিতে এই জ্যোৎস্না রাতের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্যই রক্তজবা অর্থাৎ লাল জবার ঝোপের কাছে কবিতা শোনাবার আবদার জানিয়েছে এবং তারা সেই কবিতাও শুনতে চায়। এরই সঙ্গে তারা যোগ দিয়েছে ফুল এবং পাখিরা। তারাও যখন এই সংবাদটি এই খবরটি পেল এবং দিঘির কালো জল এই আবদার জানিয়েছে, তাতেও এতে সাড়া দিয়েছিল এই ফুল এবং পাখিরা। এখানে দিঘির কালো জল জোনাকি ফুল এবং পাখিরা এরা না ঘুমিয়ে সেই জ্যোৎস্না রাতে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য কবির কাছে আবদার জানায়, যাতে কবি তার ছড়ার কবিতার বই থেকে কাব্য পাঠ করে তাদেরকে শোনায়, সেই আবদার জানায়। এতে ফুল এবং পাখিরাও খুব উৎসাহিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত আমরা দেখলাম এই যে ঘটনাগুলো চলে আসছে কবির মনে, কিছুটা কল্পনা কিছুটা বাস্তবিক বিভিন্নভাবে কবি উপলব্ধি করেছেন আর সেই উপলব্ধির বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরেছেন এবং আমাদের কাছে যখন এগুলো পৌঁছায় তখন কেমন মনে হয় যে বিষয়টা আরও বেশি তাৎপর্যপূর্ণ, আরও বেশি উপভোগ করার বিষয় বলেই আমাদের মনে হয়। তখন শেষ পর্যন্ত কবি এখানে জোনাকি দিঘির কালো জল ফুল এবং পাখিদের এই আবদারের কাছে শেষ পর্যন্ত হার মেনে গেলেন। তিনি বাধ্য হয়ে তার পকেট থেকে ছড়ার বই বের করে ফুল এবং পাখিদের কাছে তার মনের কথাগুলি বলতে লাগলেন, অর্থাৎ তার মনের কল্পনাগুলি প্রকাশ করতে লাগলেন। এই পর্যন্ত আমরা দেখলাম অতি সংক্ষেপে কবি আল মাহমুদ পাখির কাছে ফুলের কাছে কবিতার মাধ্যমে আমাদের কাছে যা জানালেন, আমাদের কাছে যা তুলে ধরলেন, কবি যা উপভোগ করলেন, সেটা কিন্তু এটি অতি সংক্ষেপে আলোচনা করলাম। এরপর আমরা বই খুলে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ বা আলোচনার জায়গায় চলে আসব। দেখো কবিতাটি পড়ে আমরা কি দেখছি, পাখির কাছে ফুলের কাছে কবি আল মাহমুদ। এখানে আল মাহমুদের পুরো নামটা হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ। নারকলের ও লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। আমরা এর একটু আগেই বললাম যে নারকল গাছের লম্বা মাথার উপরে কি ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল, অর্থাৎ এখানে ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল, অর্থাৎ ডাবটা যেমন ঠান্ডা
সেরকম এখানে চাঁদটাকে ঠান্ডা এবং গোলগাল বলে উল্লেখ করা হয়েছে। ছিটকিনিটা আস্তে খুলে বেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। অর্থাৎ ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, অর্থাৎ এই জ্যোৎস্না রাতের প্রাকৃতিক সৌন্দর্যটা যাতে কোনো বিঘ্নিত না হওয়ার জন্য, যাতে বিঘ্নিত না হয়, অর্থাৎ সেটাকে উপভোগ করতে পারেন কবি, সেই জন্য কবি ঘর থেকে যখন বেরিয়ে আসেন বাইরে, তখন ছিটকিনিটা আস্তে আস্তে খুলছিলেন এবং সেই বাড়ির থেকে যখন তিনি বাইরে বেরিয়ে এলেন, তখন কি দেখতে পেলেন? ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর, অর্থাৎ অবসন্ন এবং নিশ্চুপ অবস্থায় এই শহরটি কাঁপছিল। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছে কেউ। আর মিনারটাকে কীরকম মনে হচ্ছিল কবির কাছে? অতি পরিচিত এই মিনারটাকে দেখে কবির কীরকম মনে হচ্ছিল? যে সেখানে কেউ হয়তো দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ মিনার আসলে মিনার নয়, এরকমটাই তার উপলব্ধি হয়েছিল। পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ, এবং পাথরঘাটার গির্জেটা অর্থাৎ যেটা খ্রিস্টানদের দেবালয় বা দেবস্থল, সেটা কি লাল পাথরের ঢেউ বলে তার মনে হয়েছে। অর্থাৎ কবি বাস্তবিক চোখে যা দেখেছেন এবং কল্পনার মধ্যে কবির মধ্যে একটু ফারাক বা তারতম্য বোঝা যাচ্ছে। এতে কবির কাব্যিক সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলছে বলে আমাদের মনে হয়। সেই জন্য কবি বলছেন পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ, অর্থাৎ পাথরঘাটার গির্জেটিকে লাল পাথরের ঢেউ বলে মনে হচ্ছে। দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি পায়, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। অর্থাৎ দরগাতলা পার করে যাচ্ছে এবং মোড়ের কাছে, অর্থাৎ বাঁ দিকে যখন ঘুরবে, দরগাতলা পার হয়ে যখন মোড়ের কাছে তিনি বাঁ দিকে ঘুরবে, তখনই কিন্তু হঠাৎ করে একটা অপরিচিত বা উটকো পাহাড় কবিকে আয় আয় বলে আহ্বান জানালো। তখন কবি কিন্তু সেই পাহাড়টির কথা অগ্রাহ্য করতে না পেরে তিনি বাধ্য হয়ে পাহাড়টাকে হাত বুলিয়ে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে তিনি লাল দিঘিটার পারে যখন পৌঁছায়, এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার, এবং এগিয়ে কবি কি দেখলেন? জোনাকিদের দরবার বসেছে বা সভা বসেছে। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। এবং আমায় দেখে, অর্থাৎ কবিকে দেখে কলকলিয়ে দিঘির কালো জল কি বলল? যে আমরা সবাই না ঘুমানোর দল, এসো আমরা। এখানে না ঘুমানোর দল বলতে আমরা অনেক কিছুই বুঝতে পারি। এখানে না ঘুমানোর বলতে এখানে দিঘির কালো জল এবং জোনাকি পাখি, এবং পরবর্তীতে আমরা দেখব এখানে ফুল এবং পাখিরাও এই না ঘুমানোর দলের মধ্যেই অবস্থান করেছে। পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। অর্থাৎ কবি কি বলা হচ্ছে, কি আবদার জানানো হচ্ছে? যে পদ্ম জবার ঝোপের কাছে, রক্ত জবার ঝোপের কাছে, অর্থাৎ কাব্য কবিকে পাঠ করে শোনাতে হবে এবং তারা সেটা শুনবেন, এবং তাতে তারা কাব্যিক সৌন্দর্যটাকে আরও মাতিয়ে তোলার চেষ্টা করছিলেন। দিঘির কথায় উঠল হেসেল ফুল পাখিরা সব, কাব্য হবে কাব্য কবে জুড়ল কলরব। এবং দিঘির কথায় কি সাই দিয়ে ফুল এবং পাখিরাও তাতে মেতে উঠল যে কাব্য হবে, অর্থাৎ কবিতা পাঠ হবে, কাব্য কবে এবং কবিতা কবে পাঠ হবে জুড়ল কলরব। অর্থাৎ কবিতা শোনার জন্য একটা আগ্রহ হয়ে উঠল, জুড়ল কলরব। আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। অর্থাৎ কবি শেষ পর্যন্ত পাখির কাছে ফুলের কাছে তার ছড়ার বই বের করে তার মনের কথাগুলি বলতে লাগলেন বা শোনাতে লাগলেন। আমরা তাহলে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। এবং শেষ পর্যন্ত দিঘির কালো জল, জোনাকি, ফুল এবং পাখিদের কাছে তারা যে আবদার করেছিল, সেই আবদারের কাছে হার মেনে কবিকে বাধ্য হয়ে ছড়ার বই বের করে ফুলের কাছে এবং পাখিদের কাছে তার মনের কথাগুলি বলতে হয়েছে, এবং মনের কথাগুলি তাদের কাছে প্রকাশ করেছেন। তাহলে আমরা দেখলাম পাখির কাছে ফুলের কাছে কবিতায় আল মাহমুদ
কি একটা জ্যোৎস্নারাতে প্রাকৃতিক সৌন্দর্যটাকে প্রত্যক্ষ করেছেন তা আমাদের কাছেও তুলে ধরেছেন, এবং আমরাও তা কবির এই কবিতা পাঠ করে কবির যে কবিতাটি উপভোগ করেছেন তা স্পষ্ট আমরা বুঝতে পারলাম। এরপর আমরা দেখব যে কবিতাটিতে দেওয়া হয়েছে ঠিক শব্দ প্রশ্ন উত্তর বিভাগে ঠিক শব্দটি বা শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। এখানে উত্তরগুলোতে 4টি করে উত্তর দেওয়া আছে, তার থেকে একটি সঠিক উত্তর দেওয়া আছে, সেটা কিন্তু বেছে আবার পুনরায় লিখতে হবে। দেখো 1 নম্বরে জোনাকি এক ধরনের পাখি, মাছ, পোকা না খেলনা। এর উত্তরগুলো আমি কেবলমাত্র বলে যাচ্ছি যে জোনাকি এক ধরনের পোকা। 2 নম্বরে দেখো মোর বলতে বোঝানো হয় এখানে বাঁক, বাঁকটি হবে সঠিক উত্তর। দরবার শব্দটির অর্থ হলো সভা। এবং 4 নম্বর প্রশ্ন দেখো 1-4 প্রকৃতি সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো ডাবের মতো চাঁদ উঠেছে। এ হলো 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো। 2 নম্বরে দেখো ক সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের একটা মিল রয়েছে অর্থগত দিক দিয়ে, সেটা কোনটির সঙ্গে কোনটি মিল রয়েছে সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে। এগুলো কিন্তু এলোমেলো করে দেওয়া হয়েছে এখানে ওখানে। দেখো চাঁদের সঙ্গে রয়েছে শশী, ঠান্ডার সঙ্গে শীতল, পাহাড় এর সঙ্গে গিরি, জোনাকির সঙ্গে দৈত্য, দিঘির সঙ্গে জলাশয়, জলের সঙ্গে নীর এবং ফুলের সঙ্গে রয়েছে পুষ্প। অর্থাৎ ফুল বলতে আবার পুষ্প বলেও পরিচিত। এবারে দেখো 3 নম্বর প্রশ্ন শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। এই শব্দ ঝুড়ির মধ্যে দেখতে পাচ্ছ গোল করে হলদে রঙের একটা দাগ দেওয়া আছে। এর ভিতরে কিন্তু বিশেষ্য এবং বিশেষণ একসঙ্গে দেওয়া আছে, সেগুলোকে কিন্তু আলাদা করে আমাদের লিখতে হবে, আলাদা করে লিখতে হবে। তাহলে আমরা এর থেকে বেছে নিয়ে প্রথম বিশেষ্যগুলোকে লিখব। সে চাঁদ হচ্ছে বিশেষ্য, শহর হচ্ছে বিশেষ্য, দরগতল হচ্ছে বিশেষ্য, জোনাকি হচ্ছে বিশেষ্য এবং কলরব এগুলো হচ্ছে বিশেষ্য পদ। এবং বিশেষণের মধ্যে কোনগুলো পড়ছে, বাকিগুলো বিশেষণের মধ্যে পড়বে, যেমন ঠান্ডা, লাল, মস্ত, গোলগাল, উটকো, এগুলো কিন্তু বিশেষণ। ঠিক আছে। এরপর দেখো 4-1 থরথর শব্দে র বর্ণটি 2বার রয়েছে, এরকম ল বর্ণটি 2বার আছে এমন 5টি শব্দ লেখো। দেখো থরথর শব্দের মতো রয়েছে আমাদের কলকল শব্দ, চলচল শব্দ, ছলছল শব্দ, খলখল শব্দ, এরকম কিন্তু এর সঙ্গে 2বার করে রয়েছে। যেমন থরথর শব্দে 2বার বর্ণটি ব্যবহার করা হয়েছে, তেমনি কলকল, ছলছল, চলচল, খলখল ইত্যাদি শব্দগুলো কিন্তু 2বার করে ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো 4-2 নম্বরে কাছে শব্দটিকে নিকটে এবং দেখা এই অর্থে ব্যবহার করে 2টি বাক্য লেখো। অর্থাৎ কাছে শব্দটি ভিন্ন অর্থে আলাদা প্রকাশ করেছে, সেটাকে কিন্তু আমাদের কাছে উল্লেখ করে দেওয়া আছে নিকটে অর্থে এবং দেখা অর্থে কিভাবে এই বাক্যটি লিখতে হবে। দেখো কাছে 1 নম্বর দেখব কাছে অর্থাৎ নিকট অর্থে যেটি ব্যবহৃত হয়েছে একটা বাক্য যদি আমরা তৈরি করি যে নবাবহাট বাস স্ট্যান্ডটি আমাদের বাড়ির কাছেই অবস্থিত, তার মানে কি বোঝাচ্ছে সেটা নিকটে অর্থে ব্যবহৃত হলো। দ্বিতীয়টি দেখো 2 নম্বরে এখানে দেখা করা অর্থে এই কাছে শব্দটিকে ব্যবহার করতে হবে। আগামীকাল প্রধান শিক্ষকের কাছে গিয়ে ছুটির আবেদন জানাবো। এটি দেখো দেখা করা অর্থের ব্যবহৃত হয়েছে কাছে শব্দটি। অর্থাৎ তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে কাছে শব্দটিকে একবার নিকটে অর্থে একবার দেখা করা অর্থে বাক্যে ব্যবহার করতে হবে। তার 1 নম্বরে বললাম
নবাবহাট বাস স্ট্যান্ডটি আমাদের বাড়ির কাছেই অবস্থিত। এবং দ্বিতীয়টি দেখা করা অর্থে কি বললাম, আগামীকাল প্রধান শিক্ষকের কাছে গিয়ে ছুটির আবেদন জানাবো। দেখো 5 নম্বর ক্রিয়ার নিচে দাগ দাও। আমরা বেশিরভাগ জানি সমাপিকা ক্রিয়াটি বাক্যের শেষের দিকেই থাকে ও সমাপিকা ক্রিয়া মাঝের মধ্যেও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে এলোমেলো করে কিন্তু ক্রিয়াপদটি বসানো রয়েছে, সেটা কিন্তু আমার সঠিক জায়গায় সেটিকে নিচে দাগ দিতে হবে। দেখো 1 নম্বর ছিটকিনিতে আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর। এখানে দেখো ঘরটা কিন্তু ক্রিয়াপদ নয়, কিন্তু এখানে গেলামটা হচ্ছে ক্রিয়া, ঠিক আছে। গেলাম এর নিচে একটা দাগ দেব। 5-2 দেখো নারকলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল। এখানে কালের নিচে নয়, এখানে দেখিটা হচ্ছে ক্রিয়াপদ, এখন দেখিটার নিচে দাগ দেব। 1 নম্বরে গেলাম, 2 নম্বরে দেখি, 3 নম্বরে এসো আমরা সবাই না ঘুমানোর দল। দেখো এখানে ক্রিয়াটি কিন্তু সবচেয়ে আগেই বসানো রয়েছে, আমরা সবাই না ঘুমানোর দল। শেষে এসোটা বসতেও পারতো, কিন্তু এখানে আগেই বসেছে, এসোটা হচ্ছে ক্রিয়া। 5-4 নম্বর কাব্য হবে কাব্য কবে জুড়লো কলরব। এখানে জুড়লোটা হচ্ছে ক্রিয়া। 5-5 পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। এখানে পাখির কাছে ফুলের কাছে মনের কথা কইটা হচ্ছে ক্রিয়া। দেখো এবারে 6 নম্বরে এক নাগাড়ে আলোচনা করে যাচ্ছি এবং প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করে যাচ্ছি এবং ব্যাকরণ তার সঙ্গে সঙ্গে ব্যাকরণগুলো আলোচনা করে যাচ্ছি। সেগুলো কিন্তু ব্যাকরণগুলো যদি আলাদাভাবে আলোচনা করা হতো তাহলে বিষয়টা আবার সহজ হতো, কিন্তু আমরা কেবলমাত্র প্রশ্ন উত্তর আলোচনা করার জন্যই আমরা কেবলমাত্র উত্তরগুলোই আমরা বলে যাচ্ছি। দেখো অর্থ লেখো, অর্থ মানে লেখো। ঝিম ধরা আর কোন অর্থে ব্যবহৃত হয়? এখানে ঝিম ধরা অবসন্ন অবস্থা, অবসন্ন। ঝিম ধরা অর্থটি হচ্ছে অবসন্ন। উটকো, উটকোটি অর্থ হচ্ছে অপরিচিত। দরবার, দরবার শব্দটির অর্থ হচ্ছে সভা। কলরব, কলরব শব্দটির অর্থ হচ্ছে কোলাহল। এবং মিনার, মিনার বলতে আমরা সৌধকে বুঝি, অর্থাৎ এর অর্থ হলো সৌধ। দেখো সমার্থক শব্দ, অর্থাৎ সমার্থক শব্দ একটি শব্দ কি আর কি নামে চেনা যায় বা বোঝা যায় কিংবা পরিচিত, ঠিক আছে। একটি শব্দ আর কি নামে পরিচিত, ঠিক আছে। সমার্থক শব্দ দেখো চাঁদ, চাঁদ শব্দটি আবার চন্দ্র বলেও পরিচিত, শশী বলেও পরিচিত, শশাঙ্ক বলেও পরিচিত, ঠিক আছে। এটা চাঁদ হলো। পাখি, পাখির কখনো আমরা পক্ষী বলি, কখনো খেচর বলি, কখনো খগ বলেও পরিচিত। দেখুন ফুল, ফুলকে আমরা পুষ্প এবং কুসুম বলেও জানি, ঠিক আছে। এরপর জোনাকি, জোনাকি হচ্ছে খদৈত্য, খুব একটা এর সমার্থক শব্দ নেই, তো বিভিন্ন নাম পরিচিত হলেও এখানে খদৈত্যটাও বিশেষ উল্লেখযোগ্য। এরপরে দেখো বিপরীত শব্দ লেখো। 8 নম্বরে বিপরীত শব্দ লেখো। লম্বা থেকে বিপরীত শব্দ হবে বেঁটে, ঠান্ডা এর বিপরীত শব্দ হবে গরম, হেসে এর বিপরীত শব্দ হবে কেঁদে, পদ্য এর বিপরীত শব্দ হবে গদ্য এবং মস্ত এর বিপরীত শব্দ হবে ক্ষুদ্র, ঠিক আছে। এতদূর পর্যন্ত এসেছি আমরা, আর একটু আলোচনা করলেই শেষের দিকে এগিয়ে গেছি। 9 নম্বর 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো। কবি আল মাহমুদ কোন দেশের মানুষ? কবি আল মাহমুদ বাংলাদেশের মানুষ। পরিষ্কার হয়ে গেল। কবি আল মাহমুদ কোন দেশের মানুষ? কবি আল মাহমুদ বাংলাদেশের মানুষ। তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন? কবি বাংলাদেশের ভাষা আন্দোলনে সামিল হয়েছিলেন। পরিষ্কার হয়েছে। তার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। এখানে তার লেখা একটি বিখ্যাত বই হচ্ছে লোকান্তর। এরপর দেখো সব শেষের প্রশ্নগুলো একটু আলোচনা করে যাচ্ছি। এগুলো যদিও আমরা বইয়ের আলোচনার সময় আমরা পড়লাম এবং উত্তরগুলো বের করে নিতে পারি এবং লিখতেও পারি, তবু কিন্তু যখন প্রশ্নগুলো দেওয়া আছে 2-1 কথায় আমরা শেষ করে যাব। কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? কবি লম্বা নারকোল গাছের মাথার উপরে, লম্বা ছাতার উপরে কি হয়েছে, ডাবের মতো চাঁদ উঠেছে বলেই তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েছিলেন। আরেকবারে, কবি লম্বা নারকেল গাছের মাথার উপর ডাবের মতো ঠান্ডা গোল চাঁদ উঠেছে বলেই তিনি ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। কবি কেন ছিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন? কবি ছিটকিনিটা আস্তে করে খুলে বাইরে বেরিয়ে এলেন এই কারণে
যাতে জ্যোৎস্না রাতের প্রাকৃতিক সৌন্দর্যটা যাতে বিঘ্নিত না হয়, নষ্ট না হয়, সেটা উপভোগ করতে পারে। সেই জন্য তিনি বাড়ির ভিতর থেকে দরজাটা, বাড়ির ভিতর থেকে ছিটকিনিটা আস্তে করে খুলে বেরিয়ে এসেছিলেন, অর্থাৎ যাতে জ্যোৎস্না রাতে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে পারে। বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? বাইরে বেরিয়ে এসে কবি শহরটাকে অবসন্ন নিশ্চুপ অবস্থায় দেখলেন এবং সেই মস্ত শহরটিকে দেখে কবির মনে হচ্ছিল যে মস্ত শহরটি যেমন থরথর করে কাঁপছে। 5 নম্বর প্রশ্নটি, সেই রাতে জেগে থাকার দলে কারা ছিল? সেই রাতে জেগে থাকার দলে যারা ছিল তারা হচ্ছে দিঘির কালো জল, জোনাকি পোকা, ফুল এবং পাখিরা ছিল। তারা কবির কাছে কি আবদার জানিয়েছিল? তারা কবির কাছে আবদার জানিয়েছিল যাতে রক্তজবার ঝোপের কাছে তাদেরকে কাব্য শোনানো হোক, অর্থাৎ রক্তজবার ঝোপের কাছে যাতে কবি ছড়ার বই বের করে তাদেরকে কবিতা শোনায়। তাদের ডাকে সাড়া দিয়ে কবি কি করলেন? তাদের ডাকে সাড়া দিয়ে কবি তার পকেট থেকে ছড়ার বই বের করে ফুল এবং পাখিদের কাছে তার মনের কথাগুলি বলতে লাগলেন, অর্থাৎ মনের কথাগুলি, তাদের মনের কল্পনাগুলি তাদের কাছে প্রকাশ করতে লাগলেন। রক্তজবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল সেই পরিবেশটি কেমন তা নিজের ভাষায় লেখো। এটি কিন্তু কবিতার বই পড়লেই তোমরা স্পষ্ট বুঝতে পারবে। রক্তজবার ঝোপের কাছে যে আসর বসেছিল সেটা ছিল একটি কাব্যিক পরিবেশ। রক্তজবার ঝোপের কাছে দিঘির কালো জল, জোনাকি এবং ফুল পাখিরা হাজির ছিল এবং সেখানে কবির কাছে আবদার জানাচ্ছিল যাতে তাদেরকে তার পকেট থেকে বের করে কবিতা তার যাতে পাঠ করে শোনায় এবং তারা তা শুনে তারা সেটাকে উপভোগ করবে। এই জন্য সেই পরিবেশটা ছিল খুবই অনুকূল এবং কাব্য শোনার এবং কাব্য পাঠ করার যথেষ্ট একটা পরিবেশ ছিল। এটাই আমরা শেষ উত্তরটা বলতে পারি। ঠিক আছে, আমরা কবিতাটি কবি পরিচিতি সম্পর্কে, কবিতার বিষয়বস্তু সংক্ষেপে এবং কবিতাটি বিস্তারিতভাবে এবং প্রশ্ন উত্তর সমস্তটাই আলোচনা করে গেলাম। তোমাদের আর কোনো অসুবিধা হবে না, টেক্সট বইটি পড়ে দেখবে এবং এই কবিতাটি সম্পর্কে যথেষ্ট তোমাদের মনের মধ্যে কবির মতো তোমাদের মানে একটা কবিতার যে উপভোগ করার দৃষ্টান্ত তোমাদের কাছেও মিলবে আর কি। ঠিক আছে, এই পর্যন্ত। এরপরে আবার নতুন ক্লাসে আসবো।